সাহেবের জেমস টেইলর ক্যান্টের পিকচারগুলো আমরা দেখতে পাচ্ছি। এই অবজারভেশনগুলো হলো এমন, একটু আগে ডিসকাস করে নেই, হেনিম্যানের লাইফে এবং ক্যান্ট, জেমস টেইলর ক্যান্টের লাইফে যত সে প্রেসক্রিপশন করেছে, যত সিমিলিমাম মেডিসিন সে সিলেকশন করে দিয়েছে, পরবর্তী সময় পেশেন্টরা এসে বলতেছে, স্যার আমার তো কন্টিনিউ বাড়তেছে, স্যার আমার তো আজকে 7 দিন ধরে বাড়তেছে, স্যার আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পরে ভালো আছি, স্যার কোনো পরিবর্তন নাই, ওষুধ খাওয়ার পরে ইমপ্রুভ হচ্ছে। এই যে 12টা অবজারভেশন, পরবর্তী টাইমে সেকেন্ড প্রেসক্রিপশনে 12টা অবজারভেশন করেছেন। 12টা অবজারভেশন করে রুগী যত কিছু বলুক না কেন, এই 12টা সূত্রের মধ্যে আপনার পড়বেই। তাহলে 12টা সূত্র পড়লে জেমস টেইলর কেন বলছে তুমি কি করবা, হোয়াট উইল ডু ফিজিশিয়ান, তুমি কি ইনডিফারেন্স করবা, কি অনুমান করবা, হোয়াট ইজ ইউর অ্যাকশন, তুমি কি অ্যাকশন নিবা। হেনিম্যান এবং জেমস টেইলর ক্যান ইলাবোরেটলি বলে দিয়েছে। ফার্স্ট অবজারভেশন, আই উইল স্টার্টেড প্রলং অ্যাগ্রাভেশন অ্যান্ড ফাইনাল ডিক্লাইন দ্য পেশেন্ট। এটার বাংলা মিনিং হচ্ছে, আপনি একটা পেশেন্টকে সিমিলিমাম মেডিসিন দিয়েছেন, আপনার যতটুকু জ্ঞান নলেজ আছে, দেওয়ার পরে হোয়াট এভার ইট ইজ, হতে পারে মাইজমেটিক সিমিলিমাম, হতে পারে পিকুলিয়ার সিমিলিমাম, হতে পারে কিনোর সিমিলিমাম, হতে পারে রেপার্টরি সিমিলিমাম ইজ দ্য বেস্ট ওয়ে, হোয়াট এভার ইট ইজ, you given the medicine the patient. After 3 or 4 days পেশেন্ট এসে বলছে, স্যার আমাকে কি মেডিসিন দিলেন, আমার তো রোগ লক্ষণ সিভিয়ার ভাবে বাড়তেছে। আপনি ফিজিশিয়ান যে ডেপথ অফ নলেজ আমাদের কম থাকে, তখন বলবে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, মানে একটু বাড়ছে তো ভালো, হোমিওপ্যাথি বাড়লে তো ভালো, ঠিক আছে অসুবিধা নেই, আপনি বাড়ুক, ইনশাল্লাহ রোগ চলে যাবে। পেশেন্ট আরো 3 দিন পরে, স্যার আমি একবারে তাকে লোকজন ধরে নিয়ে আসছে, সে আর হাঁটতে পারে না, তাও আপনি বলতেছেন ভালো। কিন্তু নো, ডক্টর জেমস টেইলর ক্যান বলছেন, এটাতে কি ইন্ডিকেট করে, ইনডিফারেন্স, তোমাকে অনুমান করতে হবে এন্টিসোরিক ডিপ। আমি যে মেডিসিনটা দিয়েছি এটা ডিপ এন্টিসোরিক হয়েছে, পটেন্সি ইজ দ্য ভেরি হাই, তাকে যে পটেন্সিটা সিলেকশন করেছি আমি, তার জন্য হায়ার পটেন্সি হয়ে গেছে। থার্ড বলতেছে ডিস্ট্রাকশন এস্টাবলিশড, তার ভিতরে স্ট্রাকচারাল ডিস্ট্রাকশন এস্টাবলিশ শুরু হয়ে গেছে, তার ভিতরে স্ট্রাকচারাল ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছে। কেস ইজ ইনকিউরেবল, আপনি যে মেডিসিন দিয়েছেন এই কেস কখনো সারানো যাবে না, আরোগ্যযোগ্য নয়। প্রগনোসিস ইজ আনফেভারেবল, আপনি তার জন্য যে মেডিসিন সিলেকশন করেছেন তার যে প্রগনোসিস মিন বাবিফল হচ্ছে আপনার ফেভারে না, আপনার প্রতিকূল, আপনার বিপরীত দিকে আপনার চলে গেছে। বলে একটা পেশেন্ট যদি আমাদের কাছে এসে কমপ্লেন করে, স্যার আমার রোগ লক্ষণ বাড়তেছে এবং এমন বাড়ছে যে পেশেন্টকে ডিক্লাইন, আপনার আর কোন কমান্ড সে শুনতে পারতেছে না এবং এমন অবস্থা হচ্ছে তাকে অন্য পন্থা নিয়ে যেতে হচ্ছে, তাহলে আপনাকে এই জিনিসগুলো অনুমান করতে হবে পেশেন্টের মধ্যে কি কি জিনিস আছে। যে মেডিসিনটা আমি সিলেকশন করেছি এটা খুব বেশি একটা গভীরের অ্যান্টিসোরিক মেডিসিন হয়েছে, আমার পটেন্সি গুলো হাই হয়ে গেছে, ডিস্ট্রাকশন এস্টাবলিশড হয়েছে, কি ডিস্ট্রাকশন, স্ট্রাকচারাল ডিস্ট্রাকশন হয়েছে, কোন অর্গান তার সমস্যা আছে, হতে পারে হোয়াট এভার ইট ইজ কিডনি, হতে পারে লিভার, হতে পারে প্যানক্রিয়াটিস, হোয়াট এভার আমাদের হার্ট ডিজিজ, যে কোনো তার ডিজিজ এস্টাবলিশড হয়ে গেছে, কেস ইজ ইনকিউরেবল এবং প্রগনোসিস ইজ আনফেভারেবল। তাহলে আপনি ফিজিশিয়ান হোয়াট উইল ডু বলছে, তাকে আগে ইমিডিয়েট অ্যান্টিডোট করতে হবে। কেন অ্যান্টিডোট করতে হবে, আপনি যে পটেন্সিটা সিলেকশন করেছেন, আমরা পটেন্সি সিলেকশনের ক্ষেত্রে হায়ার 2টা অপশনকে আমরা সিলেকশন করব। প্রথমত কি 2টা অপশনকে সিলেকশন করব, 1 নম্বর আমরা আমাদের মাথায় নলেজে রাখতে হবে, আমাকে যদি তার রোগীগুলার স্ট্রাকচারাল ডিসঅর্ডার হয়, ডিস্ট্রাকশন হয়, তাহলে আমাকে লোয়ার পটেন্সি দিতে হবে। দেখেন আপনি ফুরা হইলে 6x 3x 30 দিয়ে আপনি ফুরাকে ফাটাই দিচ্ছেন, এটা একটা স্ট্রাকচারাল ডিসঅর্ডার। যদি স্ট্রাকচারাল ডিস্ট্রাকশন থাকে, ডিসঅর্ডার থাকে, আমাকে লোয়ার পটেন্সি ব্যবহার করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন।
এজন্য আমি যদি হায়ার পোটেন্সি দিয়ে ফেলেছি 200 দিয়ে ফেলেছি, 200 কাউন্টেড ফ্রম দ্য হায়ার পোটেন্সি ইন দিস রিজন, তার অ্যাগ্রাভেশন ইজ কন্টিনিউ। যদি ফাংশনাল ডিসঅর্ডার হয়, ফাংশনাল সিস্টেম তার ফিজিওলজি তার কাজ করছে না, তখন আমাকে চিন্তা করতে হবে হায়ার পোটেন্সি, দ্যাট ইজ 200 টু অ্যাবভ পোটেন্সি আমাকে তার জন্য সিলেকশন করতে হবে। যেহেতু রোগীর অবস্থা করুণ অবস্থা হয়ে গেছে, আমাকে ইমিডিয়েট অ্যান্টিডিউট করতে হবে। আমাকে বলতে হবে না যে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, সুস্থ হয়ে যাবেন, রূপলক্ষণ হোমিওপ্যাথি রূপলক্ষণ বাড়েই। তাহলে আপনার নলেজটা কোথায় আছে, আপনাকে কি করতে হবে? 1 নম্বর অবজারভেশন হ্যানিম্যান ক্লিয়ার কাট বলে দিয়েছেন। আরো রিমার্কসে সে কি বলেছেন? ডু নট গিভ ডিপ রেমেডি, মানে দ্যাট ইজ আমার যে হায়ার ডিপলি রেমেডি আমাকে না দেওয়ার জন্য বলা হচ্ছে। when organic disease is present, মানে যে জায়গায় আমার অর্গান কোথাও ডিজিজ আছে, আমার লিভার সমস্যা, হার্টের সমস্যা, হ্যাঁ প্যানক্রিয়াসের সমস্যা থাকলে আমাকে বলছে ডিপ মেডিসিন না দেওয়ার জন্য। ইনকিউরেবল এন্ড ডাউটফুল কেসে, যদি আমার কেসটা ইনকিউরেবল হয়, অযোগ্য হয় এবং ডাউটফুল থাকে, 30 or 200 পটেন্সি ইজ গিভেন, বলছে আমাকে এই পটেন্সির মধ্যে লিমিটেশন রাখতে। অনেক সময় আমরা করি যদি বেড়ে গেছে ঠিক আছে একটু পটেন্সি বাড়াই, আরেকটু পটেন্সি দেই, হ্যাঁ কেন? আমাদের অজ্ঞতার জন্য, আমাদের ইগনোরেন্সের জন্য আমরা সেটা করতে পারি। দিস ইজ 1 নম্বর অবজারভেশনে এই পয়েন্টগুলো আমাকে মনে রাখতে হবে। রোগী এসে যদি এই অ্যাক্টিং গুলা করে, এই অভিনয়গুলা করে, প্র্যাকটিক্যাল আসপেক্টে আমাকে এই নলেজ গুলা নিতে হবে। একজন একটু বলবেন 1 নম্বর অবজারভেশন সম্পর্কে আপনাদের কোনো মতামত, প্রশ্ন আছে কি না? একজন একটু বললে আমি বুঝতে পারবো। যে কোনো একজন একটু বলুন আপনারা তো মতামত কি, কোনো আর সমস্যা আছে বুঝতে, না আর কিছু আলোচনা করতে হবে? বলবেন কি একজন? স্যার বুঝতে পেরেছি স্যার, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ স্যার। কারণ আমি বেশি আগে লাভ না, আমরা বুঝতে পেরে যদি আমাদেরগুলা আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হই, যে ডক্টরস পয়েন্টের উদ্দেশ্যগুলো সফলতা আসবে। আমি কন্টিনিউ আলোচনা করলে আপনারা না বুঝলেন না, তাহলে আমার দরকার হবে না, এই আলোচনা করার দরকার হবে না। তো আমরা মাঝে মাঝে আমরা জিজ্ঞাসা করব, একটু কাইন্ডলি আপনারা রিপ্লাই দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো। ডক্টর সোহেল রানা সাহেব কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। জি, ওকে, ধন্যবাদ। আমরা দ্বিতীয় নম্বর অবজারভেশনে যাব। দ্বিতীয় নম্বর অবজারভেশন আমাদের কি বলছেন? প্রথমেরটা ছিল প্রলং অ্যাগ্রাভেশন, একটু কম, লং অ্যাগ্রাভেশন ওইখান থেকে একটু কম, বাট ফাইনাল স্লোলি ইমপ্রুভমেন্ট। পেশেন্ট এসে 3 দিন পরে এসে কমপ্লেন করলো, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন, আমার তো আমি আর সহ্য করতে পারি না। আপনি বলে দিলেন ভাই আর 2টা দিন ওয়েট করো, ওই 2টা দিন পরে তুমি আমার কাছে আসো। দ্বিতীয় দিনে বাসে যেদিন সে আসবে, আর রাত্রে সকাল থেকে ওইটা তার আলহামদুলিল্লাহ অনেকটা শরীর ভালো লাগছে। আপনার কাছে ঠিকই আসছে 2 দিন ভাই, আসার পর ডাক্তার সাহেব রাত্রেও খুব খারাপ লাগছিল, সকালে ঘুম থেকে দেখি উঠে শরীরটা খুব ভালো লাগছিল, তো যেহেতু আপনি আসতে বললেন তাই আসলাম। এমন প্র্যাকটিক্যালি সিচুয়েশন আপনার চেম্বারে আসবে। তাহলে প্রলং থেকে লং একটু কম অ্যাগ্রাভেশন হচ্ছে, ফাইনালি স্লো ইমপ্রুভমেন্ট, আস্তে আস্তে তার উন্নতির দিকে যাচ্ছে। তাহলে আমাকে ইনডিফারেন্স আমরা কি করতে হবে, অনুমান আমরা কি করতে হবে? নাম্বার 1, বিগিনিং অফ সাম ভেরি মার্ক টিস্যু চেঞ্জ ইন সাম অর্গান। বলছে যদি যেহেতু একটু বৃদ্ধি দেখা দিয়েছে, তার মানে আমাকে ফিজিশিয়ানকে বুঝতে হবে তার অর্গানাইজ হইতে যাচ্ছে, অ্যাডভান্স ইয়াতে আছে, তার যে কোনো অর্গান, যে কোনো টিস্যু গোয়িং টু বি চেঞ্জেস, পরিবর্তন আসবে, মানে স্ট্রাকচারাল পরিবর্তন আসবে, এমন মানে থ্রেটেন্ড, হুমকির মধ্যে আছে। আমাকে হুমকির মধ্যে থাকলে কি করতে হবে পরে বলছে। তাহলে আমাকে অনুমান করতে হবে তার কোথাও টিস্যু চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো অর্গানের মধ্যে, আমাদের বিগিনিং শুরু হচ্ছে, বিগিনিং তার প্রারম্ভে হয়ে যাচ্ছে। প্রগনোসিস কি বলছে যে বাবি ফলটা ফেভারেবল, আপনার পক্ষে আছে। তাহলে আপনি ফিজিশিয়ান সেকেন্ড প্রেসক্রিপশন, আই রিপিট, সেকেন্ড প্রেসক্রিপশন কি করবেন
বলছে ডু নট ডিস্টার্ব দ্য অ্যাকশন অফ দ্য ডোজ। আপনি যে ডোজটা দিয়েছেন তাকে কোনো বিরক্ত করবে না, চলতে থাকবে, প্লাসিবো চলতেই থাকবে। আপনি কন্টিনিউ তার জন্য প্লাসিবো প্লাস ফাইটম হোয়াট এভার ইট ইজ ইউ শুড বি সিলেক্ট। আমাদের অবশ্যই প্লাসিবো আমরা ব্যবহার করতেই হবে। আমরা জানি অনেক ফিজিশিয়ানরা আমরা প্লাসিবো দিতে অভ্যস্ত না, আমরা বিভিন্ন ধরনের, যেহেতু একটু ভালো লাগছে সেকেন্ড প্রেসক্রিপশন, ওকে 1M, ওকে 10M, কিন্তু নো নেভার। জেমস টেইলর ক্যান্ট কি বলেছে, তাদের এক্সপিরিয়েন্স লব্ধি আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। এই লব্ধিগুলো আমাদের জীবনকে চেঞ্জ করে দিবে, ফিজিশিয়ানের টার্ন ওভার করে দিবে তার চেঞ্জটাকে। কারণ আপনারা জানি আজকে আলোচনার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হন, কি করব, তারা আপনাদেরকে রং ডিরেকশন দিয়ে থাকে। বুক ইজ সেড দ্যাট। ওকে, নেক্সট আমাদের কি বলছে, রিমার্কস কি? কোনো রিমার্কস না, যেহেতু আমার প্লাসিবো দিচ্ছে আমি ওয়েট করতে হবে। এখন আরেকটা পয়েন্ট আমি বলে রাখি, যেহেতু তার স্ট্রাকচারাল ডিসঅর্ডারে যাচ্ছে, আপনাকে কখনো আর হায়ার পোটেন্সি ব্যবহার করতে পারবেন না, কারণ তখন আবার অ্যাগ্রাভেশন, আবার সিভিয়ার অ্যাগ্রাভেশন হবে। তাহলে আপনি কি করবেন? ওয়েট করার পরে যদি রোগ লক্ষণ উন্নতি হচ্ছে, তার ক্রিস্টিডি পর্যায়ে চলে গেছে, তখনই আমাদের কমপ্লিমেন্টারি মেডিসিন অথবা ফলো অয়েল মেডিসিন গুলাকে আমাকে তার শরণাপন্ন হতে হবে। তাহলে আমি এই জায়গায় বলে দিচ্ছি, কখন আমরা ফলো অয়েল মেডিসিন ব্যবহার করব, কখন কমপ্লিমেন্টারি মেডিসিন গুলো ব্যবহার করবো। এই ক্ষেত্রে আমরাকে ব্যবহার করতে হবে, কারণ আমি হায়ার পাওয়ার কখনোই ব্যবহার করতে পারবো না। 1M 10M আমি কখনোই চিন্তা করতে পারবো না, কারণ তার অ্যাগ্রাভেশন হয়েছিল, তার কোথাও অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে, সেকেন্ড প্রেসক্রিপশনের সময় যদি কখনো আমাকে মেডিসিন চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে সেই মেডিসিনটার কমপ্লিমেন্টারি মেডিসিন আর ফলো অয়েল মেডিসিন আমাকে শরণাপন্ন হতে হবে অ্যাজ পার দ্য রোগীর সিমটম, রোগীর সাইন এন্ড সিমটম অনুসারে আমাকে। ওকে, 2 নম্বরের পরে আমরা 3 নম্বরে সূত্রে যাব। 2 নম্বর সংক্রান্ত কারোর কোনো মতামত আছে কিনা, আবার রিপিট করতে হবে কিনা, কাইন্ডলি একটু বলুন। ফাতেমা, শুনতে পাচ্ছেন আমাকে? জান্নাত, জি বলেন। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন। স্যার বিষয়টা হচ্ছে যে আপনি যে বলছেন স্যার, যে যদি কোনো অর্গানিক কোনো সমস্যা হয়, তাহলে যদি বৃদ্ধি আসে, সিভিয়ার বৃদ্ধি, তাহলে স্যার কমপ্লিমেন্টারি অথবা তো স্যার ফলুট অয়েল যে মেডিসিন আছে ওইখানে যাব। তো স্যার এই ক্ষেত্রে জানার বিষয় হচ্ছে যে স্যার আমরা এই পরবর্তীতে লক্ষণ কোনটাতে যাবে, অন্য মেডিসিনের লক্ষণ মানে সিমটম চলে আসবে নাকি এই মেডিসিনের সিমটম থাকবে? জি ধরেন, হ্যাঁ আপনি সুন্দর প্রশ্ন করেছেন। বলছে আমরা একটা মেডিসিনে আছি, তাহলে আমি অন্য মেডিসিনের লক্ষণ কিভাবে খুঁজে পাবো? দেখেন, আপনার নাম মাসুম, আপনার 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে। যদি আমি 10 কোটি পুরুষকে একসাথে করি, তাদেরও আমরা সেম অর্গান গুলো দেখতে পাবো। তাহলে আপনার মুখে মাসুমকে আপনার ফ্যামিলি মেম্বার এত হাজার লোক থেকে কিভাবে বার করবে গো? কারণ সবই তো সিমিলি ম্যাম। আপনার 2টা হাত আছে, 10,000 লোকেরও 2টা হাত আছে, 10,000 লোকেরও 2টা পা আছে, চোখ আছে, কান আছে, জেনিটেলিয়া মেল আছে। তাহলে কিভাবে আপনাকে এতগুলো লোকের মাধ্যমে আপনার ফ্যামিলি বার করে নিয়ে আসবে? দিস ইজ দ্য ইন্ডিভিজুয়ালাইজেশন। নেক্সট মেডিসিন যখন যাবে সবারই সেম থাকবে, একটু ডিফার করে আমার ফলো অয়েল কোনটাকে সাপোর্ট করতেছে, কমপ্লিমেন্টারি কোনটাকে সাপোর্ট করতেছে, সেদিকে আমাকে নজর রেখে আমাকে সিলেকশনটা করতে হবে। এজন্য আমরা সব মেডিসিন করি, মনে হচ্ছে সব মেডিসিনে আমার ডক্টর দেলোয়ারের জন্য, সব মেডিসিনে ডক্টর নাসির সাহেবের জন্য। নো, যতদিন পর্যন্ত আপনি সেভাবে আইডেন্টিফাই করতে পারবেন না, দিস ইজ দা ওয়ান ফর ডক্টর নাসির সাহেব। কারণ ডক্টর নাসির সাহেবকে আপনারা ইন্ডিয়া থেকেও চিনতে পারেন, শুধু আর আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডক্টর নাসির সাহেবকে চিনতে পারেন, কিন্তু কিভাবে?
তাকে কি তার নাম কি মুখস্থ করেছেন? নাসির সাহেবের দুইটা চোখ আছে, দুইটা কান আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, চুলগুলা কালো, চোখ দুটো দেখতে কালো, মুখস্থ করেছেন? নেবার। দেখতে 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 তার নামটা আর কখনো হৃদয় থেকে যাচ্ছে না, অন্তরঙ্গ হয়ে গেছে। প্রত্যেকটা মেডিসিনের সাথে সুপরিচিত হতে হতে তার ইন্ডিভিজুয়ালাইজেশন তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত মেডিসিন গুলাকে সেইভাবে অন্তরঙ্গ করে ইন্ডিভিজুয়ালাইজেশন করে আপনি পেশেন্ট যখন আসবে সেই ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি তাকে ওষুধ নেক্সট ওষুধগুলো সিলেকশন করবেন। মাসুম বিল্লাহ সাহেব বুঝতে পেরেছেন? মাসুম সাহেব বুঝতে পেরেছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার যদি অর্গানিক বীজের অর্ডার না হয়, যদি নরমালি আমরা দেখি যে কথার কথা যদি আমরা সালফার প্রয়োগ করি, তো সালফার প্রয়োগ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কারণ স্কিন ডিজিজের জন্য সালফার প্রয়োগ করলাম, তো এই স্কিন ডিজিজটা অ্যাগ্রাভেশন হলো। এর পরবর্তীতে কি মানে আমরা এই যদি যখন কমে যাবে তখন কি একই মেডিসিন প্রয়োগ করতে পারবো নাকি ফরওয়ার্ড মেডিসিন বা কমপ্লিমেন্টারি মেডিসিন প্রয়োগ করতে হবে? আচ্ছা, গুড প্রশ্ন করছেন। আমরা পরবর্তী টাইম আলোচনা করি, সবগুলো আমরা পাবো। আপনার প্রশ্ন নোট রেখে দেন, আমি লাস্ট উত্তর দেবো, ঠিক আছে? আমি 3 নম্বরে অর্গানে যাচ্ছি, আমরা একটু পিছিয়ে করে থাকবো। 3 নম্বরে আমি আলোচনা করতে যাচ্ছি। থার্ড অবজারভেশন, aggravation is quick, short, strong with rapid improvement of the patient. এখন রোগী আসা 3টে অ্যাগ্রাভেশন পর্যায়ক্রমে, প্রথম বেশি, এরপরে একটু বেশি, এখন বলতে শর্ট। অ্যাগ্রাভেশনটা কিভাবে আসছে? খুব তাড়াতাড়ি খাওয়ার পর অ্যাগ্রাভেশন কুইক, তাড়াতাড়ি আসছে, শর্ট কম সময়ের মধ্যে আসছে, এবং স্ট্রংলি, মানে তার ভিতর কাঁপাই ফেলছে, এমন ভাবে দেখা দিচ্ছে খাই বড় কঠিন অবস্থা। কি ডাক্তার কি ওষুধ দিল? হ্যাঁ, ডাক্তারকে রিং দিছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? আমার মেয়ে তো মরে যাচ্ছে। এমন আমরা পেশেন্ট পেয়েছি, হ্যাঁ ওষুধ দিয়ে আসছি রাত্রে 12টার সময়, ডাক্তার সাহেব আপনি কি ওষুধ দিলেন? আমার মেয়ে একবারে শেষ, অজ্ঞান হয়ে গেছে গা। আপনি কি চেম্বার সারবেন না ডাক্তার সাহেবের হার্টবিট বাইরে যাবে? হ্যাঁ, না মাথায় পানি দেওয়া লাগবে? আপনাদের লাইফে পাবেন। বাট এই তথ্যগুলো জানা থাকলে আপনি পেশেন্টকে সলভিং করতে পারবেন, আপনি পেশেন্টকে অ্যাসিউরেন্স দিতে পারবেন আপনার পেশেন্টকে কি বলতে হবে। যাক, হাউএভার ইট ইজ, তাহলে আমরা বললাম অ্যাগ্রাভেশন ইজ কুইক, শর্ট, স্ট্রং উইথ র্যাপিড ইমপ্রুভমেন্ট অফ দ্য পেশেন্ট। বাংলাটা হচ্ছে অ্যাগ্রাভেশনটা খুব দ্রুত এসেছে, খুব অল্প সময়ের জন্য, এবং খুব শক্তিশালী ভাবে তাকে আঘাত করেছে, এবং র্যাপিড সাথে সাথে ইমপ্রুভমেন্ট অফ দ্য পেশেন্ট, উন্নতির দিকে পেশেন্ট যাচ্ছে। ডাক্তার আইসা 2 দিন পরে বলতে ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? এমন বারা বাড়লো সেদিন রাত্রে তো আমি ঘুমাইতে পারি নাই। হ্যাঁ, এরপর সকাল থেকে অত মধ্যরাত থেকে দিয়ে একটু একটু ভালো লাগতেছে, আমার পাতলা বেদনা শুরু হয়ে গেছে ডাক্তার সাহেব ওষুধের ঠেলায়। কিন্তু সকালবেলা থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে, মানে কি বলবো, মনে শরীরটা শান্তির একটা ইয়ার মধ্যে আমি পড়েছি। তাহলে ডাক্তার সাহেব হিসাবে আপনার যখন নেক্সট সেকেন্ড প্রেসক্রিপশন আসবেন, কি বলছে, কি অনুমান করতে হবে? রেমেডি ইজ কারেক্ট, রিঅ্যাকশন ইজ ভিগোরাস। যে রিঅ্যাকশন রয়েছে একবারে সেই রকম কাজ করছে, দেওয়ার সাথে সাথে ওষুধ রেসপন্স করছে। ইমপ্রুভমেন্ট ইজ মার্কেবল, মানে উন্নতি হচ্ছে, দেখার মতো তার উন্নতিটা হচ্ছে। নো স্ট্রাকচারাল চেঞ্জেস, কোনো এই জায়গায় আমাকে বুঝতে হবে তার কোনো স্ট্রাকচারাল পরিবর্তন হয় নাই। প্রগনোসিস ইজ গুড, আমি তার বাদি ফল তার জন্য যেই জন্য ট্রিটমেন্ট করতেছি এই জায়গায় প্রগনোসিস ভেরি গুড, এটা আমাকে বুঝতে হবে। ভাই বসেন, একটু ক্লাস নিচ্ছি, পরে দেখি বসেন। তাহলে আমাকে বুঝতে হবে প্রগনোসিস ইজ ভেরি গুড। এই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে। এই কথাগুলো এসে বলে অ্যাগ্রাভেশন আমরা বললি ভেরি গুড ভালো, কিন্তু অ্যাগ্রাভেশনটা এমন হলে আপনার মনের মধ্যে শান্তি বিরাজমান করবে, আপনি শান্তি অনুভব করবেন যদি আপনার এমন ধরনের অ্যাগ্রাভেশন আপনি দেখতে পান। তাহলে আমাদের কি করতে হবে? হোয়াট উইল ডু অ্যাজ এ ফিজিশিয়ান? বলছে নো ডিস্টার্ব দ্য অ্যাকশন অফ দ্য মেডিসিন। I repeat, no disturb the action of the medicine. আমি তার কার্যটাকে কখনোই ডিস্টার্ব করব না, তার কার্যটাকে আমি ফলো করতে থাকবো। প্লাসিবো বাই দ্য গিভিং দ্য প্লাসিবো,
পেশেন্টকে সন্তুষ্ট রেখে আমার কাজটা করতে থাকবো। যেহেতু সন্তুষ্ট আছে, এই জায়গায় কিছু রিমার্কস সে বলছে তোমাদের নলেজে রাখতে হবে, দিস টাইপস অফ অ্যাকশন ইজ ভেরি রিঅ্যাসিউরিং। পেশেন্টকে এমন ধরনের হলে পেশেন্টকে রিঅ্যাসিউরিং দিতে হবে। কেন দিতে হবে বলছে, in the case of perfect simillimum, slight aggravation of the symptom occurring, বলছে আমাদের যে পারফেক্ট আমরা সদৃশ্য ওষুধ সিলেক্ট করলাম, স্লাইটলি আমার অ্যাগ্রাভেশন হলো সিমটম গুলা, ফার্স্ট আওয়ার অফ দ্য রেমেডি ইন একুইট সিকনেস, আমার যদি সে একুইট পেশেন্ট হয়ে থাকে তার উইদিন ফার্স্ট আওয়ার, প্রথম 1 ঘন্টার মধ্যে অ্যাগ্রাভেশন গুলা দেখা দিবে। যদি ক্রনিক হয় ফিউ ডেজ, 2 থেকে কয়েক দিনের মধ্যে তার অ্যাগ্রাভেশনটা এমন ধরনের অ্যাগ্রাভেশন দেখা দিবে। তাহলে আমাদের অ্যাগ্রাভেশনটা কেমন হতে পারে, আমরা রিঅ্যাসুরিং পেশেন্টকে দিতে পারি যখন তার অ্যাগ্রাভেশন হয়। যদি একুইট ডিজিজ হয় তার উইদিন 1 আওয়ারের মধ্যে অ্যাগ্রাভেশন শুরু হয়ে যাবে, আপনাকে রিং দিতে পারে, আপনি তাকে রিঅ্যাসুরেন্স দিতে হবে। যদি 2-3 দিন পরে অ্যাগ্রাভেশন শুরু হয়ে যায় ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, তাও আপনি তাকে রিঅ্যাসুরেন্স দিতে হবে। দিস ইজ দ্য শার্ট অ্যাগ্রাভেশন। তাহলে 3টাই শুধু অ্যাগ্রাভেশন হয়, প্রলং, লং এন্ড অ্যাগ্রাভেশন কুইক। আপনি মনে রাখতে হবে 3টা হলে আপনি কি করবেন, পেশেন্ট আপনার দুয়ারে আসলে, আপনার চেম্বারের সামনে আসে এই কমপ্লেন গুলো করলে আপনাকে এই 3টা পয়েন্ট মানে আপনাকে মুখস্থ অন্তস্থ আপনার অন্তরে গেঁথে রাখতে হবে। চেম্বারে হাসতে বসতে আপনাকে মুখস্থ রাখতে হবে। কারণ প্রথম প্রেসক্রিপশন যাই করেন না কেন, আমার কোনো মতভেদ নাই, সেকেন্ড প্রেসক্রিপশনে যেন আপনার পেশেন্টটা আপনার থেকে ছুটে না যায়। এই পজিশন গুলোর জন্য আমরা পেশেন্টকে এরপরের বার আমরা ঠিকভাবে মেডিসিন দিতে পারি না। তখনই পেশেন্ট আপনার থেকে 2-1 ডোজ খাওয়ার পর আর আসে না, কারণ খাইছিলাম একটু ভালো লাগছে আর উপকার হয় নাই। আপনি যে কি করতে হবে অ্যাজ এ ফিজিশিয়ান আপনি যে জানেন না, আপনার যে নলেজে নেই আপনাকে কি করতে হবে, এজন্য আমাদের পেশেন্ট গুলো চলে যায়, আমরা ফেইলর আমাদের মধ্যে চলে আসে। So 3 points is a very important, first, second and third. I am going to the 4th observation. বলছে নো অ্যাগ্রাভেশন উইথ রিকভারি অফ দ্য পেশেন্ট। কোনো অ্যাগ্রাভেশন নাই, আলহামদুলিল্লাহ পেশেন্ট ওষুধ দিয়েছেন, এরপরের দিন পেশেন্ট আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব খুব আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার জন্য আমি দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আমি যেই সমস্যায় ছিলাম আপনার ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ খুব মানে উন্নতির দিকে যাচ্ছে, আপনার সাথে দেখা হয়েছে, এরপরে আসার সময় আপনার চেম্বারে মিষ্টি নিয়ে এসেছি, ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আপনার আমি দেখতে পাচ্ছি। আমি বলে আপনাকে তখন কি বুঝতে হবে, সেকেন্ড প্রেসক্রিপশনে কি আপনাকে করতে হবে, রেমেডি এন্ড পটেন্সি, আই রিপিট, রেমেডি এন্ড পটেন্সি এক্স্যাক্টলি কারেক্ট। আপনি পেশেন্টের জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত লক্ষণ নিয়ে সফটওয়্যার ব্যবহার করে, রেপার্টারাইজেশন করে আপনি তার জন্য যে রেমেডি সিলেকশন করেছেন ইনশাআল্লাহ এক্স্যাক্টলি কারেক্ট। 2 নম্বর বলছে নো অর্গানিক ডিজিজ অর নো টেন্ডেন্সি টু অর্গানিক ডিজিজ, তার কোনো অর্গানিক ডিজিজ হওয়ার সম্ভাবনা নাই এবং তার কোনো থ্রেটেন্ডও তার মধ্যে আমরা দেখতে পাবো না। নাম্বার 3, the disease is not of great depth, গভীরে যায় নাই, belong to function of the nerve, হ্যাঁ এটা নার্ভের মধ্যে তার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। prognosis in acute case good, in chronic case doubtful। acute হলে আলহামদুলিল্লাহ ভালো, ক্রনিক হলে বলছে তার পুরো আরোগ্য হবে কিনা আমরা ডাউটফুলের মধ্যে আছি। তাহলে what will do, no disturb the action of the remedy. That is the 4th observation. এই 4টা অবজারভেশনের মধ্যে কারোর যদি কোনো প্রশ্ন থাকে করুন, ইনশাআল্লাহ এরপরে আমরা অবজারভেশনে ইনশাআল্লাহ যাব। নেক্সট অবজারভেশন, প্রশ্ন থাকলে করতে পারেন প্লিজ। কেউ যদি প্রশ্ন হাত তুলেছেন ইনশাআল্লাহ প্রশ্ন করুন।
প্রশ্ন করুন আপনি। প্রশ্ন করুন, হাত তুলেছেন, প্রশ্ন করুন। কি নাম কি? সবুল, প্রশ্ন করুন। তুমি আউট অফ রেঞ্জের মধ্যে আছেন। আর কেউ কোনো প্রশ্ন করবেন? আমার মনে হয় বোঝা যায় না, বুঝতে পারছেন না নাকি? না বোঝা গেলে বলুন, আমি আবার প্রিভিয়াস ব্যাক করব। আমাদেরকে শিখতে হবে। আয়শা মল্লিক শোনা যাচ্ছে? ইন্ডিয়া, আয়শা মল্লিক বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন না? স্যার নেটের সমস্যা হচ্ছে, একবার জয়েন করে আবার বার হয়ে এসেছিলাম, আবার এই সবে জয়েন করলাম মাত্র। ও আচ্ছা, ঠিক আছে। সালমা সর্দার শুনতে পাচ্ছেন? ইন্ডিয়া, সালমা সর্দার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আর একটু রিপিট করলে ভালো হয় স্যার। কোন সূত্র? জি স্যার, আমারও সহমত। হ্যাঁ, কোনটা রিপিট স্যার করব? রিপিট করলে ভালো হয়। স্যার আবার কি প্রথম থেকে রিপিট করব না কোনো ইয়া আছে? জি স্যার, একটু প্রথম থেকে একটু জি স্যার, প্রথম থেকে রিপিট করব? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, স্যার Okay, আমার স্যার জি বলেন। স্যার আমার মনে হচ্ছে একটা ক্লাসে শেষ হবে না। তো যদি 12 অবজারভেশনের মানে 6 পয়েন্ট পর্যন্ত যান, পরে যদি একবার রিপিট করেন, একবার মানে একসাথে দুইটা কাজ হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভালো পয়েন্ট দিয়েছে। আমি আরো 2টা পয়েন্ট আলোচনা করে আমি আবার ব্যাক করে ইনশাআল্লাহ প্রথম থেকে একটু রিভাইজ দিব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আমরা আবার 5 নম্বর ইয়াতে চলে যাব। 5 নম্বর, আচ্ছা 4 নম্বরে আরেকটু শেষ করে নিই। 4 নম্বর আরেকটু আছে। বলছে যে আমি যে মন্তব্য করেছে হাইস্ট অর্ডার অফ কিউর ইন একুইড অ্যাফেকশন, যে আমি যে তার একুইড একবার সর্বোচ্চ, মানে কি আদর্শ আরোগ্যের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, ইনশাআল্লাহ সমস্যা নাই। যদি তার ক্রনিক ডিজিজ হয়, yet the physician sometimes will more satisfied। বলছে ফিজিশিয়ান গুলা সামটাইম কি হয়, খুব সন্তুষ্ট হয়, ইফ ইন দ্য বিগিনিং অফ হিজ প্রেসক্রাইবিং হি নোটিস দ্য স্লাইট অ্যাগ্রাভেশন অফ দ্য সিমটম। বলছে এখনো অনেক ফিজিশিয়ান খুব মানে আনন্দ পায় যখন আমার স্লাইট অ্যাগ্রাভেশন হয় সিমটম গুলাকে। আচ্ছা, ওকে, 5 নম্বরে যাই, ব্যাক করব। 5 নম্বরে বলছে আমার অ্যাগ্রাভেশন কাজ শেষ। এখন বলছে এমুলারেশন কাম ফার্স্ট এন্ড অ্যাগ্রাভেশনস কাম আফটারওয়ার্ড। আমি যেই ওষুধ তার জন্য প্রয়োগ করেছি, খাওয়ার সাথে সাথে তার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। দুঃখের বিষয়, একদিন পরে আগের মতো অবস্থা। ডাক্তার সাহেব কি ওষুধ? আয়শা বলতে, ডাক্তার সাহেব যে ওষুধ দিলেন আলহামদুলিল্লাহ সেদিন তো খুব ভালো লাগছে, আয়শা আপনাকে ধন্যবাদ দিয়ে গেলাম। এরপরের দিন ডাক্তার সাহেব আমার অবস্থা করুন, আমার অবস্থা করুন, যা ছিল তার চেয়ে আরো বেশি বেড়ে গেছে আমার সমস্যা। ডাক্তার সাহেব কি আমি এখন কি করবো, আমাকে কি করব করেন। আপনি তখন মানে আপনার মাথায় ফেলবে, কি ভালো ছিল আবার বেড়ে গেছে, তাহলে আমার মনে হয় যে ওষুধ কাজ করছে, তাহলে তারে আরেকটু পাওয়ার দেই। 200 ছিলাম 1M দেই, আর দেওয়ার পরে ডাক্তার সাহেব কোনো কাজ হয় না, আবার 1M হলো না, যাই হোক 10M মারি। দেখেন আমাদের ফেলিওরটা কোথায় চলে যাচ্ছে। কিন্তু তার তো নাগু কি বলছে, জেমস টেইলর 10 কি বলছে? বলছে আমার কি বুঝতে হবে, কি আমার অনুধাবন করতে হবে। বলছে আইদার দ্য রেমেডি ওয়াজ অনলি সুপারফিশিয়াল রেমেডি, আমি যে রেমেডিটা তার জন্য সিলেক্ট করেছি, আমি তার জন্য যে ওষুধটাকে নির্বাচন করেছি, সেই ওষুধটা সুপারফিশিয়াল হয়েছে, তো উপরে উপরে কাজ করে অ্যালোপ্যাথিক ডাক্তারের মতো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয়েছে, and could act only the palliative, or the patient was incurable in the remedy was sometimes suitable। বলছে আমি যে ওষুধটা দিয়েছি প্যালিয়েটিভ ওষুধ, যেটা অ্যালোপ্যাথিক ড্রাগের মতো, অথবা আমরা প্যাটার্ন দিয়ে দেই, প্যাটার্ন দিলে খাইলে ভালো থাকে, এমন তার ওষুধটা আপনার অ্যাক্টিং করেছে।
প্রগনোসিস ইজ আনফেভারেবল। আপনি যে ওষুধ দিয়েছেন, আপনার ওষুধ আপনার প্রতিকূলে নেই, ও আপনার অনুকূলে নেই, আপনার প্রতিকূলে চলে গেছে। আমি আবার এটা রিপিট করছি, যদি কোনো পেশেন্ট সেকেন্ড প্রেসক্রিপশনে আপনাকে আইসা বলে ডাক্তার সাহেব আমি 2 দিন ভালো ছিলাম, এরপরের থেকে আমার আগের চেয়েও বেশি সমস্যা অথবা আগের মতো সমস্যা, কোনো উন্নতি নাই, তাহলে আপনাকে বুঝতে হবে আমার মেডিসিনটা প্যালিয়েটিভ হয়েছে, আমার মেডিসিনটা সিলেকশন ঠিক হয় নাই। প্রগনোসিস ইজ আনফেভারেবল। তাহলে আমাকে হোয়াট উইল ডু, আমাকে বলছে টু দ্য পেশেন্টস, আপনার জন্য সে অপরচুনিটি দিচ্ছে, সে অপরচুনিটি আপনার অজ্ঞতার জন্য আপনি মিস করছেন। তাহলে আমাকে বলছে আপনি কেসটাকে আবার রিকেস টেকিং করেন, মোর মিনিমাম করেন, মেডিসিন ইজ টু বি প্রেসক্রাইবড। এখন 6 নম্বর এফোরিজম বলে আমি আবার প্রথম থেকে চলে যাব। 6 নম্বর বলছে, এর আগে ছিল একটু মানে প্রথম ভালো লাগছিল আবার বৃদ্ধি, এরপর বলছি টু শর্ট রিলিভ দ্য সিমটম, টু মানে অতি কম সময়ে তার সিমটমটা একটু আরাম পেয়েছে, খুব শর্ট টাইমে আরাম পেয়েছে। তাহলে আমাকে কি অনুমান করতে হবে? বলছি has the patient done something to spoil the action of the medicine? If not, the physician may suspect the following. বলছে আপনার যদি কিছু সময়ের জন্য সে ভালো ছিল, মেডিসিন গুলো আপনার কাজ আর করে নাই, ফিজিশিয়ানকে অনুমান করতে বলছে নিচের জিনিসগুলা। ইন একুইট ডিজিজ, তরুণ রোগের ক্ষেত্রে প্রেজেন্স অফ হায়ার গ্রেড ইনফ্লামেটরি রিঅ্যাকশন অফ দ্য অর্গান, তার অর্গানের মধ্যে ইনফ্লামেটরি হতে হয়েছে, তার এই অর্গানগুলা ইনফ্লামেটরি মানে কি, প্রদাহ আছে, ফুলে আছে, যে কোনো যে আমাদের রেডনেস আছে এর মধ্যে আমরা দেখতে আমরা অনুমান করতে হবে তার অর্গানের মধ্যে কোনো ইনফ্লামেটরি রিঅ্যাকশন হচ্ছে। হুইচ আর থ্রেটেন যেটা তাকে হুমকি দিচ্ছে, বাই দ্য প্রসেস ইজ গোয়িং অন, তার সামনের দিকে বৃদ্ধি অর্গানের আঘাত করার জন্য তাকে হুমকি দিচ্ছে। আমাকে বুঝতে হবে কখন, একুইট কেসের ক্ষেত্রে বুঝতে হবে। ক্রনিক কেসের মধ্যে কেসে আমি কি করতে হবে? In chronic case or chronic disease, there is structural changes and the organ is destroyed. বলছে যদি ক্রনিক কেস হয় তাহলে তার স্ট্রাকচারাল চেঞ্জ, পরিবর্তন আসছে এবং অর্গান আর ডিস্ট্রয়েড, ড্যামেজ হচ্ছে কোনো অর্গান, এন্ড বিং ডিস্ট্রয়েড, এবং ডিস্ট্রয়েড হয়ে গেছে, or in a very precarious condition, হ্যাঁ, তার খুব সংকীর্ণতা, খুব সতর্ক কন্ডিশনের মধ্যে তার অবস্থা চলে গেছে। প্রগনোসিস কি? ব্যাড, যে অবস্থায় আছে তার অবস্থা ভালো না, আমি তাহলে যে ওষুধ সিলেকশন করছি তার জন্য কি হচ্ছে। এরপরে আমাকে কি বলছে ফিজিশিয়ান, তুমি কি করবে গো, তোমার কি করা উচিত? বলছে in acute disease medicine has to be repeated much often or more similarium medicine is selected. আমি রিপিট করব অথবা আমাকে মোর সিমিলিমাম মেডিসিন উইল বি সিলেক্টেড করতে হবে। In chronic case, if there is no interference of the medicine, more similar medicine is to be prescribed. বলছে আপনি যে মেডিসিনটা সিলেকশন করছেন এর মধ্যে আর ইন্টারফেয়ার করবেন না, নো ইন্টারফেয়ারেন্স। In chronic case, if there is no interference of the medicine, যে মেডিসিন দিয়েছেন আর তার দিকে চোখ খুললেও তাকাবেন না, more similar is to be prescribed. আপনি আবার কেসটাকে স্টাডি করে তার জন্য মোর সিমিলিমাম মেডিসিন আপনি তার জন্য প্রস্তুত করেন, তার জন্য আপনি দেন। তাহলে আমাদের
এই 6টাই আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করলাম। আমরা আবার নেক্সট টাইমে 6-এর পরে আর 6 যোগ করলে 12টা হবে। এই 12টা বিশ্বাস করেন, এই 12টা মেডিসিন যদি আপনার জানা থাকে, আপনি কোনো ফিজিশিয়ানের শরণাপন্ন হতে পারে। কি করবেন? একটা রোগী আসলে প্রথম প্রেসক্রিপশন হোয়াট এভার ইট ইজ ইউ বি ডান, নো প্রবলেম। সেকেন্ড প্রেসক্রিপশন উইল বি প্লেইং। সেকেন্ড প্রেসক্রিপশন আপনাকে সাকসেস, সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবে যদি ক্যান্টের 11টা অবজারভেশনকে ফলো করেন। হেরিংসের ল অফ কিউর আপনার নলেজে থাকে। আমি লাস্টের দিক দিয়ে হেরিংসের ল অফ কিউর আলোচনা করব ইনশাআল্লাহ। নেক্সট যদি আমাকে সেই টাইম দেওয়া হয় আলোচনা করার জন্য, আমরা নেক্সট টাইমে আলোচনা করব। তো আমরা অনেক ডাক্তার স্যারদের রিকোয়েস্টে আমি আবার প্রথমে একটু ব্যাক করে যাচ্ছি, ওইখান থেকে ব্যাক করে আমি শর্ট টাইমে ব্যাক করে দিব ইনশাআল্লাহ। 8-15 মিনিট টাইম আছে, হয়তো আপনাদের নির্ধারিত ক্লাস আছে, ক্লাসে যোগদান করবেন। আমরা একটু সামনে চলে যাচ্ছি। ওকে, ফার্স্ট অবজারভেশন আবার আমি রিপিট করছি 6টা। ফার্স্ট অবজারভেশনও বলছে prolonged aggravation and final decline of the patient. আপনার চেম্বারে এসে বলবে, ডাক্তার সাহেব আমাকে কি ওষুধ দিলেন গো, রোগ তো ভালো হয় নাই, আমার রোগ লক্ষণ তো আরো বৃদ্ধি পেয়েছে, আমি কি করব? আপনার জ্ঞানের পরিধি অনুসারে বললেন যে আলহামদুলিল্লাহ, ডাক্তার হাসি দিয়ে বললেন যে আলহামদুলিল্লাহ রোগ বাড়ছে, খুব ভালো হয়েছে, আপনার ওষুধ দেখেন হোমিও ওষুধ দেওয়ার পরপরই কাজ করতেছে, হ্যাঁ আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আবার 2 দিন পরে আসতে বলেন, 2 দিন পরে দেখা গেছে তাকে লোকজন দৌড়াই না, আপনার চেম্বারে বসে, তার মুখে দিয়ে হয়তো তেমন কথা বার হচ্ছে না, এমন বৃদ্ধি হওয়ার হয়েছে। তাহলে আপনাকে কি বুঝতে হবে, কি অনুধাবন করতে হবে, কি ইন্টারফিয়ারেন্স করতে হবে, আপনাকে বুঝতে হবে আমি তাকে যে এই মেডিসিনটা দিয়েছি, এই মেডিসিনটা একটু গভীর ক্রিয়াশীল হয়ে গেছে, গভীর সুরিক অ্যান্টিসুরিক মেডিসিন হয়ে গেছে, এবং তার পটেন্সি, যে পটেন্সিটা তার জন্য আমি সিলেকশন করেছি, যদিও আমার পটেন্সি যদি ঠিকও থাকে তাহলে পটেন্সিটা একটু বেশি হয়ে গেছে, আমার সেই পটেন্সিটা হায়ার হয়ে গেছে, উচ্চতর পটেন্সি হয়ে গেছে। আবার আমাকে বুঝতে হবে 3 নম্বরে তার ডিস্ট্রাকশন এস্টাবলিশ, তার কোনো অর্গান ডিস্ট্রাকশন গঠিত হয়েছে, এবং কেসটা কি, আমি যে তার ওষুধ দিলাম তার বাবিফলটা কি ইনকিউরেবল, আমি কেসটাকে আরোগ্য অনারোগ্য হয়ে গেছে, প্রগনোসিস কি, বাবিফল কি আনফেভারেবল, আমার প্রতিকূলে চলে গেছে, আমার প্রতিপক্ষের দিকে কেসটা চলে গেছে, অন্য ডাক্তারের কাছে চলে যেতে পারে, অথবা এই ব্যক্তিকেও সে ঘৃণা করতে পারে, ওই ব্যক্তিকেও চলে যেতে পারে। তাহলে আমাকে সেই মুহূর্তে, সেই লগ্নে, সেই বিপদ মুহূর্তে আমাকে ধৈর্য ধারণ করে, আমাকে শত্রুরার উপর বেস করে আমাকে কি করতে হবে? হোয়াট উইল ডু দ্য ফিজিশিয়ান ইন ইউর চেম্বার্স? বলছে ইমিডিয়েটলি অ্যান্টিডোট দ্য মেডিসিন। আপনি দিয়ে বলবেন যে 2 দিন পরে আপনি আসেন, আপনার কিচ্ছু হয় নাই, অ্যাসুয়ারেন্স যে আপনার ওই লক্ষণগুলো বেড়েছে, ইনশাল্লাহ ওষুধ দিয়ে দিলাম, এখন থেকে কমে যাবে। এরপরে আপনাকে চিন্তা করতে হবে আপনি তার জন্য কি করবেন। রিমার্কসে বলছে আপনি যেহেতু তার মেডিসিন অর্গানিক ড্যামেজ হচ্ছে, আপনি তাকে হায়ার পটেন্সি কখনো যেতে পারবেন না। আপনি পটেন্সি সিলেকশনের প্রথম ফর্মুলা, আই রিপিট, পটেন্সি সিলেকশনের প্রথম ফর্মুলা মাথায় রাখতে হবে। তার সমস্যাটা কোথায়? অর্গানে সমস্যা, না তার ফাংশনের সমস্যা, না তার ঘুম হচ্ছে না, না তার অস্থিরতা লাগতেছে, না তার মধ্যে উন্মাদ দেখতেছি, না তার মধ্যে আমরা উলঙ্গ ভাব দেখতেছি, না তার মধ্যে আমরা নিম্ফোমনিয়া দেখতেছি, কাম প্রবণতা বেশি দেখতেছি, না তার মধ্যে আমরা লুকাসিটি দেখতেছি, না তার মধ্যে আমরা ডেলিরিয়াম, হায়ার ডেলিরিয়াম দেখতেছি। এদের যদি আমাদের ফাংশনাল ডিসঅর্ডার হয়, আমরা হায়ার পটেন্সিকে সাপোর্ট করার জন্য আমরা নির্দেশনা দিচ্ছি। এর পরবর্তী টাইমে আদার্স 2-1টা পয়েন্ট আছে পটেন্সি সিলেকশনের, অন্যদিন যদি পটেন্সি সিলেকশনের কোনো সৌভাগ্য হয় হয়তো আলোচনা করে দেখবো ইনশাল্লাহ। তাহলে আমাকে অ্যান্টিডোট করতে হবে। 3 নম্বরে কি বলেছে? রিমার্কস বলেছে ডোন্ট গিভ এ ডিপ রেমেডি। তুমি আর এমন ধরনের ডিপ রেমেডি দিও না, তুমি তার নর্মাল ডিপ রেমেডি দাও। ডিপ রেমেডি বলতে বোঝাচ্ছে
ধরেন একটা মেডিসিনের গভীর ক্রিয়া আর্সেনিক 90 দিন কাজ করি, থুজা 60 দিন কাজ করি, সেদিকে অপোজিটে যান রাস্টক, ম্যাকফক্স, একুনাইট, ব্যালেডোনা, ব্রায়োনিয়া, তারা কাজ করে 7 দিন 10 দিন 1 দিন কাজ করে। এইটাকে বোঝাইছে আমার নন গভীর মেডিসিন গুলাকে, এইটা বোঝাইছে। আর ডিপ গভীর যাদের কার্য খুব বেশি, তারা খুব ডিপ স্তরে গিয়ে কাজ করতে পারে, তাদেরকে বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ডিপ রেমেডি। when organic disease are present in incurable and doubtful case আমাকে 30 or 200 potency, আপনি 30 or 200 potency দেওয়ার জন্য অ্যাডভাইস করেছে, বাট 30 potency আপনাকে দিতে হবে সদস্য। 2 নম্বর অবজারভেশন, লং অ্যাগ্রাভেশন বাট ফাইনাল স্লোলি ইমপ্রুভমেন্ট। পেশেন্ট এসে আপনাকে বলতেছে, ডাক্তার সাহেব 2 দিন হয়ে গেল, রোগ তো বাড়তেছে, কি করবো গো? আপনি বলেন ঠিক আছে, আর একটা দিন ওয়েট করেন, আপনি ওয়েট করে আসেন আমার কাছে। এরপরে দিনে বাড়তেছে, যেদিন আসবে ডাক্তার সাহেব গতকাল খুব বৃদ্ধি হলো, সকাল থেকে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আমার একটু ভালো লাগতেছে, উন্নতি হচ্ছে, এখন আমার এই সমস্যাগুলো অনেকটা মানে 80% মতো আছে, 20% ভালো লাগতেছে। তাহলে আপনাকে কি অনুধাবন করতে হবে? বিগিনিং অফ সাম ভেরি মার্কেবল টিস্যু চেঞ্জ ইন দ্য সাম অর্গান। আপনি তার কোথাও অ্যাডভান্স প্যাথোলজি হয়ে যাচ্ছে, তার কোথাও স্ট্রাকচারাল ডিসঅর্ডারের জন্য প্রাথমিক স্টেজে চলে গেছে, হবে বা থ্রেটেন্ড হয়ে যাবে, এজন্য তার অ্যাগ্রাভেশনটা হয়েছে। প্রগনোসিস ইজ ফেভারেবল, আপনার পক্ষে আছে। তাহলে আপনি এই জায়গা থেকে যেই পটেন্সি সিলেকশন করেছেন, এই পটেন্সি যতদিন ভালো থাকবে, পরবর্তী টাইমে যদি লাগে আপনাকে বলছে, যেহেতু তার স্ট্রাকচারাল ডিসঅর্ডার, আপনি যাইতে পারবেন না 1 mA, যাইতে পারবেন না 10 mA, যাইতে পারবেন না 50 mA, যাইতে পারবেন না CMA, আপনাকে তখনই কমপ্লিমেন্টারি মেডিসিন অর ফলো অয়েল মেডিসিনের দিকে আপনাকে ঘুরপাক খেতে হবে, তার লক্ষণে সিমিলিমাম করতে হবে। এজন্য বলছে ডোন্ট ডিস্টার্ব দ্য অ্যাকশন অফ দ্য রেমেডি। নো কোনো কমেন্টস নেই। 3 নম্বর অবজারভেশনে বলেছে, aggravation is quick, short, strong with rapid improvement of the patient. আপনার যে aggravation হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে, খুব শর্ট টাইমের মধ্যে হয়েছে, এবং খুব শক্তিশালী ভাবে আপনাকে আঘাত করেছে, বজ্রপাতের মতো আঘাত করেছে, ইলেকট্রিকের বিদ্যুতের আঘাত করেছে আপনাকে, সাথে সাথে রেপিড ইমপ্রুভমেন্ট অফ দ্য পেশেন্ট, এবং আপনাকে উন্নতির দিক দিয়ে সে সর্বশ্রেষ্ঠভাবে উন্নতির দিকে যাচ্ছে। রোগী এসে বলবে, আপনাকে অনুমান করতে হবে আপনার জন্য সুসংবাদ, রেমেডি ইজ কারেক্ট, রেমেডি ইজ কারেক্ট। রিঅ্যাকশন, যে ওষুধ দিয়েছেন, রিঅ্যাকশন ইজ ভিগোরাস, খুব মানে গর্জিয়াস ভাবে আপনার উন্নতির দিকে। ইমপ্রুভমেন্ট ইজ মার্কেবল, পেশেন্টও খুশি, আপনিও খুশি থাকবেন। গুড স্ট্রাকচারাল চেঞ্জের, তার কোনো স্ট্রাকচারাল ড্যামেজ হয় নাই। প্রগনোসিস ইজ গুড, ভাবিফল, আপনি যে অনুমান করবেন আলহামদুলিল্লাহ রোগটা ভালোর দিকে যাচ্ছে, ভালো হবে। নো ডিস্টার্ব দ্য মেডিসিন অ্যাকশন। এখন বলছে পেশেন্টকে আমরা যেহেতু বৃদ্ধি হয় রিঅ্যাসিওরিং দিতে হবে। বলছে যদি কেসটা ইন দ্য কেস অফ পারফেক্ট সিমিলিমাম, যদি আপনার খুবই সদৃশ্যপূর্ণ মেডিসিন হয়, স্লাইড অ্যাগ্রাভেশন হয়, symptom occurs of the first 1 hour of the remedy in acute sickness, যদি এমন ধরনের বৃদ্ধি দেখতে পান একুইট ডিজিজের ক্ষেত্রে, আপনি ওষুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যে অ্যাগ্রাভেশনটা দেখা দিবে, এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে উইদিন ফিউ ডেজ এর মধ্যে সেই ধরনের শর্ট, স্ট্রং এন্ড কুইক অ্যাগ্রাভেশনটা দেখা দিবে, এবং উইথ র্যাপিড এমুলেশন দেখা দিবে। নেক্সট 4 নম্বর অ্যাফরিজম। 4 নম্বরে অবজারভেশনে বলছে নো অ্যাগ্রাভেশন উইথ রিকভারি অবজারভেশন, কোনো অ্যাগ্রাভেশন নাই, পেশেন্ট আলহামদুলিল্লাহ ওষুধ যেদিন দিয়েছেন সেদিন থেকে কাজ করতেছে।
যেদিন ওষুধ দিলেন সেই দিন থেকে পেশেন্ট ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আপনার জন্য, ডক্টরের জন্য, ফিজিশিয়ানের জন্য সুখবর, remedy and potency, I repeat, remedy and potency exactly correct. No organic disease or no tendency to organic disease. আপনার কোনো অর্গানিক চেঞ্জ পরিবর্তন হয় নাই, আপনার কোনো থ্রেটেন্ড এর মুখেও আপনি নাই। The disease is not of great depth and belongs to function of the nerve. আমার ভিতরে ডেপথের ভিতরে সে প্রবেশ করে নাই, নার্ভাস সিস্টেমের মধ্যে, তার মধ্যে সে ঘোরাফেরা করছে। প্রগনোসিস ইন অ্যাকুয়েট কেস গুড, ইন ক্রনিক কেস ডাউটফুল। No disturb the action of the remedy. Remarks highest order of cure in acute affection. এটা আমাদের মাথায় রাখতে হবে। 5 নম্বরে বলছে, যা ওষুধ দিয়েছিলে এমুলেশন কাম ফাস্ট, দেওয়ার পর পরে ভালো আছে, কিন্তু আফটার এ ফিউ ডেজ অর ফিউ আওয়ার অ্যাগ্রাভেশন কাম আফটার, আপনার অ্যাগ্রাভেশন হচ্ছে আর কোনো তার উন্নতির দিকে নাই। আপনাকে বুঝতে হবে আইদার দ্য রেমেডি ওয়াজ অনলি এ সুপারফিশিয়াল রেমেডি, অথবা উপরে উপরে কাজ করছে, and could act only the palliative, the patient was incurable and the remedy was somewhat suitable. বলছে আমি যে তার জন্য ওষুধটা দিয়েছি প্যালিয়েটিভ হয়েছে, জাস্ট লাইক এ যে প্যাটেন্ট ওষুধের মতো হয়েছে, জাস্ট লাইক এ অ্যালোপ্যাথিক ড্রাগের মতো হয়েছে। আপনাকে আপনার ভাবি ফল প্রগনোসিস ইজ আনফেভারেবল, আপনার পক্ষে নেই। What will do? বলছে দয়া করে ডাক্তার সাহেব, রিটেক দ্য কেস and more simillimum medicine is to be prescribed. আপনাকে সুযোগ করে দিচ্ছে, আপনাকে চিকিৎসক হিসাবে আপনাকে তাকে ভালো করে ট্রিটমেন্ট করে সেই পেশেন্ট অ্যাড করে আপনার জন্য আর অন্য পেশেন্টকে নিয়ে আসার জন্য or next opportunity, no মানে নেক্সট অপরচুনিটি আপনার জন্য সে সিলেক্ট করে দিয়েছে। 6 নম্বর, শর্ট রিলিভ অফ দ্য সিম্পটম, আপনি যা ওষুধ দিয়েছিলেন এবং তাকে শর্ট টাইমের জন্য, সে খুব শর্ট টাইমের জন্য আরাম পেয়েছে। অনুমান করছে, has the patient done something to spoil the action of the medicine? If not, the physician may suspect the following. বলছে আমরা যে মেডিসিনটা দিয়েছি, মেডিসিনটা যেহেতু স্পয়েলড হয়ে গেছে, কিছু কাজ করে ছেড়ে দিয়েছে, মেডিসিনটা ঠিকভাবে কাজ করে নাই, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে সন্দেহ করতে হবে নিম্নোক্ত জিনিসগুলা। ইন অ্যাকুয়েট ডিজিজ, প্রেজেন্স অফ দ্য হাই গ্রেড ইনফ্লামেটরি রিঅ্যাকশন অফ দ্য অর্গান হুইচ থ্রেটেন দ্য প্রগনোসিস ইজ গোয়িং অন। বলছে আমাকে বুঝতে হবে তার ইনফ্লামেটরি কোনো অর্গান হয়েছে এবং থ্রেটেন্ডেড টু বি প্রসেস অফ গোয়িং অন, তার এফেকশন করার জন্য হুমকি দিচ্ছে। ইন ক্রনিক কেস দেয়ার আর স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে, অর্গান আর ডিস্ট্রয়েড হয়ে গেছে, এন্ড বিং ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, এন্ড ভেরি প্রিকাসিয়াস কন্ডিশন, তার খুব পূর্ব সতর্ক বানিয়ে দিচ্ছে, তার খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে। প্রগনোসিস ইজ ভেরি গুড, ভেরি ব্যাড, প্রগনোসিস ভেরি ব্যাড। তাহলে হোয়াট উইল ডু ফিজিশিয়ান ইন acute disease? Medicine has to be repeated much often, or more simillimum medicine is to be selected. In chronic case, if there is no indifference of medicine, more simillimum medicine is to be prescribed. Chronic এর ক্ষেত্রে বলছে there is no indifference, কোনো আর কোনো কথা নাই, তুমি তার জন্য মেডিসিনটা স্টাডি করে, তার কেসটা স্টাডি করে মোর মেডিসিন ইজ টু বি প্রেসক্রাইবড। ওইগুলো এখন বাংলা ব্র্যাকেটে থাকবে, ইংলিশ বাংলা ব্র্যাকেট দিও। আমার প্রেজেন্স সরিয়ে সামনে যাব না, তাহলে আমাদের এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি আমার আলোচনা করতে গিয়ে
কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমিও ভুলের ঊর্ধ্বে নয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং যদি এখন কারোর কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করতে পারেন, আমি যথাসাধ্য আমি চেষ্টা করার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি আব্দুল্লাহ স্যার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। জি ভালো আছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি ইয়ে আসতে না, ভুলে গেলাম কোথায়। স্যার এই যে অ্যান্টিডোটের ক্ষেত্রে স্যার, জি যে মেডিসিনটা এবং যে পটেন্সিতে আমার অ্যাগ্রাভেশন হয়েছে, ওটা যদি ওই একই ওষুধ যদি ওই একই পটেন্সিতে আবার দ্বিতীয় ডোজ যদি মারি তাহলে অ্যান্টিডোট হবে কিনা স্যার? অ্যান্টিডোটের জন্য প্রত্যেকটা মেডিসিনের এগেনিস্টে বলা আছে কোনটা কোনটা অ্যান্টিডোট করবে। একটা মেডিসিনের ক্ষেত্রে একাধিক অ্যান্টিডোট থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে অ্যান্টিডোট গুলো করবেন। অনেকগুলো মেডিসিন বইয়ের মধ্যে পড়লে পাবেন। সেই মেডিসিনটা যদি অ্যান্টিডোট করতে হয় তখন আপনার তাদের সিমিলিমাম গ্রুপের মেডিসিন নিয়ে অ্যান্টিডোটটা করতে হবে। জি আর অ্যাগ্রাভেশন তো স্যার, অ্যাগ্রাভেশন তো মানে দুইবারই হবে। আমরা অ্যান্টিডোট কখন বুঝবো অ্যান্টিডোট দিতে হবে, কখন বুঝতে হবে যে একটু ধৈর্য ধারণ করতে হবে। এই যে 6টা সূত্র বললাম, প্রথমে 3টা সূত্র রুগী এসে বলবে, আসার পরে আপনাকে আগে চিন্তা করতে হবে তাকে আমি জেমস টেলর ক্যান্টিয়ার কত নম্বর সূত্রে সে পড়েছে, সেই সূত্র পড়ে থাকলে সেই সূত্র কি বলছে আমার কি অনুধাবন করতে হবে, ফিজিশিয়ান হিসেবে আমাকে কি করতে হবে, আমি কি রিমার্কস দিতে হবে আমাকে, সেইটা আপনি সেই সূত্রে ফালাইয়া আপনি না যদি মুখস্থ না থাকে আপনার 4টা দিয়ে আপনি সেই অ্যাকশনটা নেবেন। যে আমাদের শ্রদ্ধেয় নাসির স্যার হাত তুলছে, স্যার অসুস্থ থাকার জন্য আজকে আমি ক্লাসটা নিয়েছি। স্যার দয়া করে কিছু বলবেন স্যার, আপনার মূল্যবান আপনারটা সময় নষ্ট করেছি স্যার। সাকাশ স্যার কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।